যখন আমি এরকম 13 ঘন্টা সাঁতার কাটছিলাম, মানে এতক্ষণ সাঁতার কাটতে কাটতে আমার হাত পা সব অবশ হয়ে যায় এবং মাঝে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়, যার জন্য আমার মনে হচ্ছিল আমি সমুদ্রের মাঝে একই জায়গায় গোল পাক ঘুরছি। এসে গেছেন আমাদের যিনি আজকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, সেই আফরিন জাবি। ওনাকে আমরা পেয়ে গেছি, তিনি দিল্লি থেকে এসেছেন এবং এসে আজকে আমাদের এই মঞ্চে আপনাদের আশীর্বাদ নিতে এসেছেন এবং আমরাও সম্বর্ধিত করব। এবং সঙ্গে আছেন ওনার বাবা শেখ পিয়ার আলী বাবা, সৌভাগ্যবান বাবা। ব্যাচ, উত্তরীয়, পুষ্পস্তবক এবং মোমেন্টো দিয়ে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি, সম্মানীয় অতিথি মাননীয়া আফরিন জাবিকে। আফরিন জাবি। থ্যাংক ইউ স্যার। প্রথমত 55 গ্রাম স্বাস্থ্য কৃষি মেলা এবং লোক উৎসবকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এখানে ডেকেছেন, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং বিষয়ী স্যারকে, কারণ ওনারা যদি না ডাকতেন তাহলে আমি আপনাদের কাছে আসতাম না। এবং সকল গুরুজনকে আমার শ্রদ্ধা জানাই এবং ছোট ভাই বোনদেরকে আমার ভালোবাসা দিলে হবে তো? ঠিক আছে। তো আমি প্রথমে বলি যে ইংলিশ চ্যানেল হচ্ছে, এটা কি বলবো, টাইটানিক জাহাজ যেখানে ডুবেছিল, মানে এখানে বরফের পাহাড় দেখা যায়, যার জন্যই মানে কি বলবো, যখন ওই টাইটানিক জাহাজ যাচ্ছিল ওটা বুঝতে না পেরে বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ওই জাহাজ ওইখানে ডুবে যায়। তো আমি ওই জায়গায় গিয়ে সাঁতার কেটেছিলাম। যেরকম আজকে যদি বলা যায়, আজকে আমি এক্ষুনি দেখলাম ফোনে যে এখানে হচ্ছে 19 ডিগ্রি চলছে। তো আমি যখন ওখানে গেছিলাম, ওখানে এই 19 ডিগ্রিটা হচ্ছে ওদের গ্রীষ্মকাল, মানে আমরা এখানে সোয়েটার পরে ঘুরছি, ওরা ওখানে গ্রীষ্মকালে রোদে বসে রয়েছে আর কি। তো এরকম অবস্থা। তো ইংলিশ চ্যানেল এই জন্যই রেকর্ড বলা হচ্ছে কারণ ওখানকার জল প্রচণ্ড ঠান্ডা হয়, যার জন্য মানুষের মৃত্যুও হয়ে যায়। এবং এরকম অনেক সাঁতারু আছে যারা সাঁতার কাটতে কাটতে বুঝতে পারে না, তারা অজ্ঞান হয়ে যায় এবং তারা কি বলবো, তাদের শেষ পর্যন্ত মৃতদেহ পাওয়া যায় না এবং অনেকে ফিনিশ করে আসতেও পারে না। তো সেই জায়গায় আমি কি বলবো, মেদিনীপুরের মেয়ে হয়ে কিংবা বাংলার মেয়ে হয়ে এবং একজন ভারতীয় হয়ে সেই জায়গাটা প্রুভ করে আসতে পেরেছি ওনাদের কাছে যে ভারতীয়রা যা চায় তাই করতে পারে। কারণ একটা হয় না যে ইংরেজদের কাছে এটা মনে হয় যে কারণ আমরা সবাই একটা গ্রীষ্মপ্রধান দেশে থাকি, তাই ওনারা মনে করেন এটা আমাদের জন্য সম্ভব নয়, আমরা এটা করতে পারবো না। তো সেই জায়গায় আমি কোথাও নিজেকে প্রুভ করে এসেছি যে আমরা যেটা চাইবো আমরা সেটাই করতে পারি। আমরা এই জন্যই ওনাদের দ্বারা শাসিত হয়েছিলাম, কারণ আমরা শাসিত হতে চেয়েছিলাম, সেই জন্য ওনারা এত বছর আমাদেরকে শাসন করেছেন, পরে আমরা ওনাদেরকে হাঁকিয়েও দিয়েছি। তো এই ইংলিশ চ্যানেল হচ্ছে খাতায় কলমে বলা হয় 34 কিলোমিটার, কিন্তু আমাদের সামনের নদী থাকে, আমরা সবাই জানি যে নদীতে স্রোতের পক্ষে বিপক্ষে অনেক কিছু বিষয় থাকে। তো যেরকম নদীতে আমরা যখন নৌকায় যাই আমরা কখনো সোজা যেতে পারি না, সবসময় বেঁকেই যাই, তো ওইভাবে আমরাও সাঁতার কাটতে কাটতে কখনো সোজা যেতে পারি না, বেঁকে যাই। তো এই 34টা আমাদের জন্য প্রায় 45 থেকে 50 কিলোমিটার হয়ে যায়, যেটা আমার পুরোটা কভার করতে 13 ঘন্টা 13 মিনিট লেগেছিল। এবার এই 13 ঘন্টা 13 মিনিটে হয়তো অনেকে বলবেন যে আমি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিংবা জলের ওপরে এসছি, এরকম কোথাও কিচ্ছু হয় না। আমি যখন শুরু করি রাত্রে 3:45-এর সময় আমি শুরু করেছিলাম, তখন এত ঠান্ডা, মানে কি বলবো, এখন আমরা সবাই সোয়েটার পরে দাঁড়িয়ে আছি, আমি তখন জলের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো ওখানে ওই সাঁতার কেটে আমাদের দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না, আমাদের সঙ্গে যে নৌকা থাকে নৌকার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না, মানে যেরকম নদীতে নৌকা যায় নিজের মতো, ওইভাবে আমাদের সঙ্গে শুধু একটা নৌকা থাকে, সে শুধু আমাদেরকে রাস্তা দেখায় যে আমরা কোন দিকে যাব না যাব। যেরকম নদীতে এবং চোরা বালি অনেক কিছু ব্যাপার থাকে, সমুদ্রেও সেম থাকে, তো যেন ওই জায়গাগুলোতে আমরা না পড়ে যাই, শুধু সেই মাত্র আমাদের সঙ্গে নৌকা যায়। এবং মাঝে খাওয়ার জন্য আমাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হয়, মানে 1 মিনিটেরও হাফ দেওয়া হয়। এবং তার এই 30 মিনিটের মধ্যে যদি আমরা খাওয়া শেষ না করি
তাহলে আমাকে ওনারা ডিসকোয়ালি করে দেবেন। এবং ওই নৌকার দু সাইডে দুটো ক্যামেরা রয়েছে, যেখান থেকে ওনারা ডাইরেক্ট আমাকে অফিস থেকে অবজার্ভ করছেন এবং সঙ্গে একজন অফিসারও থাকেন, ওনারাও আমাদেরকে অবজার্ভ করেন। যদি আমাদের ট্রেনের সামনে যে বোট কিংবা নৌকা থাকে তার সঙ্গে যদি কোনো টাচ লাগে কিংবা কিছু, তাহলে ওনারা ওখান থেকে আমাকে তুলে নিয়ে চলে আসবেন। তো এবার প্রশ্ন হচ্ছে, যখন আমি 13 ঘন্টা সাঁতার কাটছিলাম আমার কি শরীর খারাপ হয়েছিল? হওয়ার কথা কি? কিছু তো বলুন, হ্যাঁ না, কিছুই না। তো যখন আমি এরকম 13 ঘন্টা সাঁতার কাটছিলাম, মানে এতক্ষণ সাঁতার কাটতে কাটতে আমার হাত পা সব অবশ হয়ে যায় এবং মাঝে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়, যার জন্য আমার মনে হচ্ছিল আমি সমুদ্রের মাঝে একই জায়গায় গোল পাক ঘুরছি। এবং আমার সঙ্গে দাদা ছিলেন, আমি আমার দাদাকে বলি যে তোমরা আমাকে গোল গোল কেন ঘোরাচ্ছ তখন থেকে। তো সেই জায়গায় যে অফিসার ছিলেন উনি বললেন যে তোমার বোনের অবস্থা কিন্তু খারাপ, এরপরে কিন্তু আমরাও জানি না এবং ও জানে না আর কতক্ষণও সাঁতার কাটতে পারবে। এমন হবে ও নিজে এমনি সাঁতার কাটতে থাকবে এবং তার সঙ্গে কখন অজ্ঞান হয়ে যাবে এবং জলের নিচে তলিয়ে যাবে, আমরা কিন্তু কেউ খুঁজে পাবো না। এবং আজ পর্যন্ত কাউকে এরকম খুঁজে পাওয়া যায়নি। তো সেই রকম হবে, তোমরা আবার নেক্সট কখনো ট্রাই করে নাও, মানে পরে কখনো যখন মনে হবে যে হ্যাঁ হয়ে যাবে কিংবা এই জায়গাটাও রিকভার করে নিতে পারবে। তো সেই জায়গায় আমার দাদা আমাকে সাপোর্ট দিয়ে বলেছিলেন ঠিক আছে আমার বোন যদি বলে তাহলে আমরা এখান থেকে চলে যাব। তো শেষ মুহূর্তে আমার একটাই চেষ্টা ছিল যে আমি যদি আজকে এখান থেকে চলে যাই তাহলে কোথাও না কোথাও আমি তাদেরকে মানে সঠিক প্রমাণিত করব যে হ্যাঁ তারা যেটা ভাবে সেটাই ঠিক। তো সেই জন্য আপনাদের সকলের আশীর্বাদে এবং আমার একটু চেষ্টায় আমি নিজের শেষ চেষ্টা করি এবং আজকে কমপ্লিট করে আমি এসে নিজের গল্প আপনাদেরকে শোনাতে পারছি। তো আমার একটা অনুরোধ কিংবা আবদার বলতে পারেন যে আপনারা আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন। যেরকম আজকে আমি আপনাদেরকে একটা গল্প এসে শোনাতে পড়েছি, এর পরের বছর মানে যখনই আবার মেলা হবে তখন যেন আমি এসে আপনাদেরকে আরও নতুন কয়েকটা গল্প শোনাতে পারি এবং আমার নেক্সট যে পরিকল্পনা কিংবা স্বপ্নগুলো রয়েছে সেগুলো যেন আমি পূরণ করতে পারি। থ্যাংক ইউ।